হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় বিখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত আঞ্চলিক উপন্যাস পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটা অত্যন্ত জনপ্রিয় একটা উপন্যাস। বাংলাদেশের পদ্মার তীরবর্তী কেতুপুর গ্রামকে কেন্দ্র করে এই উপন্যাস রচিত হয়েছে। বাংলাদেশের যে একটা পরিস্থিতি, মানে বাংলাদেশের পদ্মাপাড়ের গ্রামের যে একটা পরিস্থিতি, সেটা যেমন এই উপন্যাসের প্রধান উপজীব্য বিষয়, সেই সঙ্গে সেখানকার জেলেপাড়ার মানুষগুলোর মানে দৈনন্দিন যে পরিস্থিতি, সেটাও এই উপন্যাসের উপজীব্য বিষয়। যারা আমার এই ভিডিও দেখছো, তাদের মধ্যে যারা অনার্স এবং এম-এর ছাত্রছাত্রী আছো, তাদের পাঠ্য বিষয় হিসাবে তো এই উপন্যাসটা আছে, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। আর যারা আমার ভিডিওতে নিয়মিত দর্শক শ্রোতা অথচ তারা আমার ছাত্রছাত্রী নয়, তাদের সকলের জন্য বলছি আজকের ভিডিওটা অত্যন্ত ভালো একটা ভিডিও, অত্যন্ত ভালো একটা উপন্যাস, একটা বহুল মানে অনেক জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসটা শুধুমাত্র আমাদের বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ভাষায় কিন্তু এই উপন্যাসটা ট্রান্সলেট করা হয়েছে, অনুদিত হয়েছে এবং উপন্যাসটা সর্বত্র অত্যন্ত জনপ্রিয় হয়েছে। পদ্মা নদীর মাঝি উপন্যাস, যে উপন্যাসটা রচিত, সেই উপন্যাসের কেন্দ্রতে রয়েছে, প্রথমেই বললাম, কেতুপুর গ্রাম। এই কেতুপুর গ্রামের মালিক হচ্ছেন মেজকর্তা অনন্ত তালুকদার। আর এই কেতুপুর গ্রামের একটা বিশেষ অংশ জুড়ে আছে অজস্র ছোট ছোট ঘর, একেবারে বস্তি জাতীয় স্যাঁতস্যাঁতে জলাভূমিতে ছোট ছোট ছাউনি দেওয়া ঘর, যারা মানে যে অংশটা জেলেপাড়া নামে চিহ্নিত হয়েছে। কিন্তু কেতুপুরে যে শুধু জেলেদের বাস তা নয়, এই কেতুপুরে ব্রাহ্মণ কিছু আছে, ব্রাহ্মণ পরিবারও কিছু আছে, আর আছে কিছু মাঝি শ্রেণীর লোক যারা নৌকা চালায়, নদীতে নৌকা চালিয়ে তারা নিজেদের জীবন মানে নিজেদের সংসার প্রতিপালন করে। এই যে উপন্যাস, সেই উপন্যাসে কিন্তু এই কেতুপুর গ্রামের একটা দারিদ্র্যের ছবি ঔপন্যাসিক তুলে ধরেছেন। সেই ছবি তুলে ধরতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে জেলেপাড়ার ঘরগুলোতে শিশুদের ক্রন্দন কোনোদিন থামে না, প্রতিদিনই শিশুরা যেন অবিরামভাবে কাঁদতে থাকে, মানে এতটাই ক্ষুধার জ্বালা সেখানে। মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওই জেলেপাড়ায় ঈশ্বর বাস করেন না, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে। কখনো তিনি বলছেন যে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণতর মানুষগুলো এই জেলেপাড়ার মানুষগুলোকে দূরে ঠেলে রাখে, কালবৈশাখীর ঝড় এদের ধ্বংস করতে চায়, বর্ষার জল এদের ঘরে ঢোকে, শীতের হাওয়া কনকন করে এদের শরীরকে বাজিয়ে দেয়, মানে বাজে শীতের হাওয়া। এরকম একটা প্রতিকূল পরিবেশে এই মানুষগুলো তাদের দিন অতিবাহিত করছে। সেই পরিবেশের মধ্যে তাদের প্রতিদিনকার যে জীবন, তারই একটা ইতিবৃত্ত আমরা এখানে দেখতে পাবো। এই জেলেপাড়ার যে পরিচয় লেখক দিয়েছেন, মানে জেলেপাড়ার মূলত কথাই আমরা এখানে বারবার বলছি, সেই অংশটা বর্ষাকালে, মানে যখন পদ্মার জল ফুলে ফেঁপে ওঠে, তখন প্রায় জলমগ্ন থাকে, তখন নৌকা নিয়েই যাতায়াত করতে হয় এদিক ওদিক। আর যখন জল নেমে যায়, তখন এখানে ওই যে জমির আলগুলো সেগুলো বেরিয়ে পড়ে, আর আলের পথ ধরে মানুষ চলাচল করে। আর আছে ওই যে বললাম কিছু মাঝি গোছের মানুষ, তারা জীবিকা বৃত্তি ওইভাবেই তারা নৌকা চালিয়ে করে, এরমভাবে তাদের চলে। আর এই জেলেপাড়ার মানুষগুলোর মধ্যে কিন্তু হিন্দু মুসলমান একত্রে বাস করে। দূরে ব্রাহ্মণদের বাস, কিন্তু জেলেপাড়ায় হিন্দু এবং মুসলমানের বাস একসাথে। সেখানে কিন্তু তাদের কোনো রকমভাবে ধর্মের লড়াই নেই, তাদের মধ্যে একটাই অধর্ম, সেটা হচ্ছে দারিদ্র্য। আর সেই দারিদ্র্যের কারণেই মাঝে মাঝে তাদের মধ্যে বাঁধে লড়াই, টিকে থাকার, বেঁচে থাকার যে সংগ্রাম তাদের প্রতিনিয়ত চলে, সেখানে একটা লড়াই ঝগড়া, নিজেদের মধ্যে বিবাদ তাদের হতেই থাকে। কিন্তু ভদ্রপল্লীতে যে বিবাদ দীর্ঘটানা, মানে দীর্ঘদিনের হয়, সেরকম বিবাদ এদের দেখা যায় না। এদের পরের দিনই হয়তো সূর্য উদয়ের সাথে সাথে এদের জীবনে সেই বিবাদ দূর হয়ে যায়, আবার তাদের মধ্যে মিলন উৎসব লেগে যায়, এভাবেই তাদের দিন কাটে। আর এই কেতুপুর গ্রামের জেলেপাড়ার মানুষের কথা পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল উপজীব্য বিষয় হলেও এই উপন্যাসে কিন্তু পদ্মা তীরবর্তী বেশ কিছু গ্রামের কথা আমরা পাই, বাংলাদেশের বেশ কিছু গ্রামের কথা, যেমন ফরিদপুর, বিক্রমপুর, নোয়াখালী, তারপর হচ্ছে আমাদের এই কেতুপুর গ্রাম অবশ্যই বললাম, আমিনবাড়ি, এরকম নানান রকম কয়েকটা গ্রামের নাম আমরা এখানে পেয়েছি, যেগুলো অবশ্যই
উল্লেখযোগ্য, কারণ প্রত্যেক জায়গার কিছু না কিছু ঘটনা এখানে ঘটেছে, আমরা সেগুলো দেখেছি। যাই হোক, এই যে বললাম মেজকর্তা অনন্তবাবু, সেই মেজকর্তা অনন্তবাবু এখানকার কেতুপুর গ্রামের মালিক, যারা 1.5-2 বিঘা জমি নিয়ে চাষাবাদ করে। এখানে যে সকল মানুষ চাষের কাজেও কিছু মানুষ নিযুক্ত থাকে, তারা এই অনন্তবাবুর কাছে খাজনা তুলে দেয়। এই অনন্তবাবু মানুষটা এখানে যে খুব মানে উপন্যাসে যে তার কথা খুব একটা আছে তা নয়, কিন্তু অনন্তবাবুর কথা যদি আমরা না জানি তাহলে অনন্তবাবুর প্রজাতিকে আমরা জানতে পারবো না। মানে এই যে গ্রাম্য জেলেপাড়ার জীবন, সেখানে অনন্তবাবুর মানুষরা ঠিক কীরকম, তাদের বৈশিষ্ট্যটা কীরকম, সেটা জানতে গেলে অনন্তবাবুর কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই অনন্ত তালুকদারকে আমরা মাঝে মাঝে পদ্মা নদীর মাঝি উপন্যাসে তার কথা আমরা মাঝে মাঝে শুনবো। আর তার একটা বদনাম আছে জেলেপাড়ার বিভিন্ন ঘর থেকে দুপুরবেলা প্রায়শই তাকে বেরোতে দেখা গেছে। অর্থাৎ জেলেপাড়ার মেয়ে বউদের সাথে তার একটা অবৈধ সম্পর্কের ইঙ্গিত ঔপন্যাসিক আমাদের দিয়েছেন। এই মেজকর্তারা শুধু যে খাজনা আদায় করতে আসে তা না, তাদের উপরি পাওনা তাদের যৌন খিদে, সেই খিদে মেটায় জেলেপাড়ারই কিছু কিছু মানুষ। যাই হোক, এই হচ্ছে অনন্তবাবু। আর এই উপন্যাসের প্রধান চরিত্রকে না কুবের মাঝি। নাম কুবের হলেও তার সম্পত্তি কিন্তু কুবেরের ধন নয়, তার অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তার সংসার। এই কুবের জেলেপাড়ার একটু বুদ্ধিমান এবং একটু অন্য প্রকৃতির এক জেলে, যাকে আমরা বিশেষ বৈশিষ্ট্য মানে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে দেখতে পাবো। আর এই উপন্যাসের নায়িকা চরিত্র হচ্ছে কুবেরের স্ত্রী মালা নয়, কুবেরের শ্যালিকা, মালার বোন কপিলা। কারণ কপিলার মধ্যে নায়িকার সব রকম গুণ আছে, যেটা মালার মধ্যে আমরা দেখব না। এছাড়া আরও অন্যান্য আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে হোসেন মিয়া। এছাড়া প্রচুর চরিত্র এখানে আছে। আমরা জানি উপন্যাস হচ্ছে চরিত্রের চিত্রমালা, সেরকম বহু চরিত্র এখানে আছে। আমরা উপন্যাসের কথা বলতে বলতে সেই চরিত্রগুলো সম্পর্কে পরিচিত হব। কুবেরের কথা দিয়ে যখন শুরু করলাম, তখন প্রথমেই বলি উপন্যাসের শুরু হচ্ছে পদ্মায় মাছ ধরাকে কেন্দ্র করে। আমরা দেখেছি ধনঞ্জয় নামক কোনো এক ব্যক্তির নৌকায় কুবের এবং গণেশ মাছ ধরতে বেরিয়েছে। ধনঞ্জয় হচ্ছে একটু মানে উন্নত শ্রেণীর জেলে, তার কাছে জাল আছে, নৌকা আছে, কিন্তু এই জেলেপাড়ার সকল মানুষের কাছে জাল নৌকা নেই, যেমনটা কুবের বা গণেশের নেই। তারা মানে ধনঞ্জয়ের নৌকায় খাটে এবং তার পরিবর্তে যা পায় তাই তাদের সংসার চলে। ধনঞ্জয় প্রায়শই তাদের ঠকায়। 200 মাছ বিক্রি হলে বলে 300 মাছ বিক্রি হলে বলে আজ 200 মাছ হয়েছে, এরকম নানান রকম। তারা তো অশিক্ষিত মানুষ, তারা অতটা বোঝে না। গণেশ একেবারেই বোকা হলেও কুবের কিন্তু বোকা নয়, কিন্তু কুবের প্রতিবাদটা অত ভালোভাবে করে না, কারণ তাতে তার স্বার্থ জড়িয়ে থাকে। কখনো কখনো যে ফোঁস করে না তাও কিন্তু নয়, এবং সেটা ধনঞ্জয়ের ভালোও লাগে না। এই কুবেরের বাড়ি জেলেপাড়ায়, তার বাড়ির একটা বর্ণনা উপন্যাসিক এখানে দিয়েছেন। যারা ছাত্রছাত্রী আছো, আমার আজকের ভিডিও দেখছো, তাদের আমি অবশ্যই বলবো কুবেরের বাড়ির যে বর্ণনা সেটা অবশ্যই লার্ন করবে, তোমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা অংশ। জেলেপাড়ায় কুবেরের দুটো মাত্র ছোট ছোট ঘর আছে। তার একটাতে সে তার পরিবার নিয়ে বাস করে, আর একটা ঘরে বাস করে তার পিসি। তার পিসি একা থাকে, তার পিসি সংসারের সমস্ত কাজকর্ম করেন বলতে গেলে। কারণ হচ্ছে কুবেরের স্ত্রী মালা, সে পঙ্গু, তার ডান পায়ের হাঁটু থেকে পাটা মোড়ানো, হাতে ভর করে তাকে চলতে হয়। কিন্তু তার গায়ের রং ফর্সা, জেলেপাড়ার অন্যান্য স্ত্রী বউদের গায়ের রঙের থেকে তার উজ্জ্বল রং। এবং মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জেলেপাড়ার আর কোনো মেয়ে বউকে এরকম দেখা যায় না, এরকম রং দেখা যায় কেবলমাত্র ভদ্রপল্লীতে। কিন্তু মালার সাথে সেই ভদ্রপল্লীর স্ত্রীদের একটা পার্থক্য আছে। সে পার্থক্য কোথায়? মালার যে কাপড় চোপড়, সে কাপড় চোপড় নোংরা, ছেঁড়া, তার মাথায় উকুন, তার গায়ে দুর্গন্ধ, যেটা ভদ্রপল্লীতে হয় না। এখানেই তার পার্থক্য। কিন্তু তা না হলে মালার রূপ যদি মানে বলতেই হয়, তা কিন্তু পাল্লা দিতে পারে ভদ্রপল্লীর স্ত্রী বউদের সাথে। এই হচ্ছে মালা। মালার ঘরে মালার কন্যা গোপী আছে, তার বয়স 11। যদিও কুবের এবং মালা বলে তার বয়স 9, কারণ তখনকার দিনে মানে বিয়ের ব্যাপারটা ছিল অত্যন্ত তাড়াতাড়ি হতো মেয়েদের, আর যদি বয়স বেড়ে গেছে বললে মানুষের কাছে তার বিয়ে না হয়, সেই কারণে তার বয়সটা কমিয়ে বলতো তারা। আর ছিল কুবের এবং মালার আর 2 ছেলে, লখা এবং চণ্ডী। এছাড়াও মালার আরেকটা পুত্র সন্তান জন্ম নেয়, উপন্যাসের শুরুতেই আমরা দেখি, সেও কিন্তু খুব ফর্সা রঙের হয়েছে।
এই নিয়ে জেলেপাড়ার নকুল মাঝি, নকুল জেলে প্রায়শই কুবেরকে একটু খোঁচা দিয়ে কথা বলে যে কুবেরের রং এত ময়লা, তাহলে তার পুত্র কি করে এত ফর্সা হলো। সকলে পাড়ার লোক বলছে যে রাজপুত্রের মতো ছেলে হয়েছে কুবেরের ঘরে, মালার কোলে এসেছে, তাহলে কি করে মালার সন্তান এরকম হলো। এই খোঁচা অবশ্যই অনন্তবাবুকে নির্দেশ করে, সেটা বুঝতে কুবেরের কোনো অসুবিধা হয় না। কিন্তু কুবেরের ক্ষেত্রে অনন্তবাবুর কিন্তু সেরকম কোনো ঘটনা নেই। অনন্তবাবু একটা কাজের প্রয়োজনে কুবেরের বাড়ি একদিন এসেছিল, সে কথা কুবেরও জানে বা কুবেরের প্রতিবেশীরাও জানে, কিন্তু অযথা নকুল নামক এই মাঝির স্বভাবই হচ্ছে, জেলের স্বভাবই একটু খোঁচা দেওয়া। এক একটা মানুষের চরিত্রের এরকম স্বভাব হয়, নকুলেরও সেরকম স্বভাব, তাই সে খোঁচা দিতে ছাড়ে না। কিন্তু তা না হলে কুবেরের কিন্তু যথেষ্ট সুনাম আছে এই জেলেপাড়ায়, মালারও সুনাম আছে, মালার সম্পর্কেও কেউ খারাপ ধারণা করে না অযথা। এই হচ্ছে মালার পরিচয়। আর মালার সাথে আর একটা অন্যান্য জেলেপাড়ার অন্যান্য যে মেয়ে বউদের কথা বলছি তাদের আর একটা পার্থক্য আছে। মালা যেহেতু বিকলাঙ্গ, তার যেহেতু পা নেই, সে চলতে পারে না, সেই কারণে বাইরের পরিবেশের সাথে তার একেবারে সম্পর্ক নেই। কাজে জেলেপাড়ার অন্যান্য মায়েরা সন্তানদের মানুষ করে যেভাবে, মোটামুটি 8-10 বছরের পরেই তারা সন্তানদের একেবারে ছেড়ে দেয়। তারা কি খাচ্ছে না করছে সেদিকে তাদের খুব একটা নজর থাকে না, তারা নিজেদের কাজেই ব্যস্ত হয়ে পড়ে, কারণ তারা সামান্য সবজি মাছ যা পায় সেটা নিয়ে হাটে বিক্রি করতে যায়, ঘরে সংসারের কাজ করে, এইসব কাজে ব্যস্ত। কিন্তু মালার তো এইসব কাজ নেই, এবং সেই কারণে সন্তানের প্রতি তার যেন তাগিদটাও একটু বেশি। বড় বড় ছেলে মেয়েদের মুখে সে এখনো খাবার তুলে দেয়। এই বিষয়টা একটু অদ্ভুত, কিন্তু তবুও মালার পক্ষে এটা শোভা পায়। মালা অন্য মাদের থেকে এখানে একটু আলাদা। সে রূপকথার গল্প শোনায়, এবং সেই রূপকথার গল্প শুধু যে গোপী বা তার ছোট ছোট ছেলেমেয়েরা শোনে তা নয়, সেই গল্প শুনতে হাজির হয় গণেশের বউ উলুপি, তার মেয়ে, এবং আরও পাড়ার প্রতিবেশী অন্যান্যরা, এমনকি বুড়ি পিসি, কুবেরের বুড়ি পিসিও মন দিয়ে শোনে, কুবেরও কখনো কখনো গল্প শোনে মন দিয়ে। এই হচ্ছে কুবেরের বাড়ির পরিবেশ। কুবেরের বাড়ির পাশে মানে কাছাকাছি জেলেপাড়ার আর এক জেলে বাস করে, তার নাম হচ্ছে প্রীতম মাঝি। এই প্রীতম যে মাঝির কথা বলছি, সেই প্রীতম বেশ বয়স হয়েছে, তার বুড়ো হয়েছে, তার এক কন্যা আছে যুগী, তার মন অত্যন্ত ভালো। এই যুগীর সাথে বিয়ে হয়েছে অনন্তর মুহুরী, মানে অনন্ত তালুকদারের মুহুরী শীতলবাবুর। শীতলবাবুর স্বভাবের দিক থেকে সে অত্যন্ত কৃপণ, তার স্বভাব মানে অতটা গরিবের প্রতি দরদি নয়, কিন্তু যুগী অত্যন্ত দরদি মনেরই একটি মেয়ে। এছাড়া আছে সিধু জেলের কথা আমরা পেয়েছি, সিধু মাঝি বা সিধু জেলে আছে, অন্যান্য আরও অন্যান্য জেলেরা। এরপরে আমরা যার কথা পাবো সে হচ্ছে হোসেন মিয়া। লেখক বলেছেন হোসেন মিয়া একটু রহস্যময় লোক, অত্যন্ত মানে বেশ রহস্যময় লোক এই হোসেন মিয়া। কিন্তু এই রহস্যটা কোথায় সেটা জানতে গেলে আমাদের একটু উপন্যাসের দিকে চোখ দিতে হয়। আমরা দেখেছি যে এই হোসেন মিয়া যখন প্রথম কেতুপুর গ্রামে এসেছিল, তখন তার পরনে ছিল লুঙ্গি, এবং তার চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, গা ডলা দিলে খড়ি উঠত, একেবারে একটা গরিব নিবেড়ে নিছেড়ে অবস্থা। কিন্তু কয়েকদিনের মধ্যে এই হোসেন মিয়া প্রচুর সম্পত্তি হয়ে যায়। সে কেতুপুরে জমি কেনে, বাড়ি কেনে, দ্বিতীয়বার বিবাহ করে, এবং এখন সে সিল্কের পাঞ্জাবি পরে, তার চুলে কলপ করে, তার নুরে মেহেদি লাগায়, নূর মানে যে চিবুকের যে দাড়ি তাতে মেহেদি রং লাগায়, এবং কানে আতর দেওয়া তুলো গুজে রাখে। বেশ শৌখিন লোক এই হোসেন মিয়া, এবং সেই সঙ্গে কিন্তু বেশ অমায়িক। এই যে বললাম এই সম্পত্তি, এই অঢেল সম্পত্তি যে তার কোত্থেকে এলো সে কথা কেউ জানে না। হোসেন মিয়ার নৌকা আছে, সেই নৌকা নাকি মাছ ধরতে যায় সবাই শোনে, কিন্তু পদ্মার কোথায় যে সে নৌকা মাছ ধরে এবং কোন হাটে সেই মাছগুলো বিকোয় সেটা কিন্তু কেউ জানে না। তাদের মাঝিকে, মানে সেই নৌকার মাঝিকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলে অনেক দূরে আমরা বন্দরে গিয়ে মাছ বিক্রি করেছি, সেই কারণে আমাদের ফিরে আসতে 2-3 দিন লেগে গেছে। কাজে রহস্য আছে হোসেন মিয়ার চরিত্রে। হোসেন মিয়া কি করে তা কেউ জানে না যেহেতু, তাই সকলেই একটু ভয় করে হোসেন মিয়াকে। কিন্তু এই হোসেন মিয়া অত্যন্ত অমায়িক। এই গরিব জেলেগুলোর সুখে দুঃখে সবসময় কিন্তু এই হোসেন মিয়া তাদের পাশে দাঁড়ায়। অনন্ত তালুকদারের মতো কিন্তু এই হোসেন মিয়া নয়। হোসেন মিয়া বড়লোক হয়ে গেছে, ধনী হয়েছে ঠিক কথা, কিন্তু তার মধ্যে তার শরীর থেকে সেই জেলেদের আষ্টে গন্ধ যেন যায়নি। মেজকর্তার মতো সে নিজেকে দূরে সরিয়ে রাখে না। জেলেরা যখন মেজকর্তার সাথে গিয়ে কথা বলে তখন তাদের নিচে হাত জোর করে বসতে হয়, কিন্তু হোসেন মিয়া নিজেই জেলেদের ঘরে আসে এবং একেবারে আসন করে বসে নিজে জেলেদের মাটিতে চাটাইয়ের ওপর, এবং এমনভাবে গল্প করে যেন মনে হয় হোসেন মিয়া তাদের বাড়িরই একজন।
একজন। এই হোসেন মিয়া তাদের বিভিন্ন সময় ধার দেয়, বিভিন্ন সময় তাদের বিভিন্ন অসুবিধাতে সাহায্য করে, কিন্তু কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করে না। কিন্তু হোসেন মিয়াকে সকলে ভয় করে। কেন ভয় করে? সকলে, গ্রামের সবাই জানে এই গ্রাম থেকে প্রায়শই কয়েকটা পরিবার উধাও হয়ে যায়। সেই পরিবারগুলো যে হোসেন মিয়াই উধাও করে সেটা সকলে বোঝে, কিন্তু কেন, কিভাবে, সেটা অতটা ভালোভাবে বোঝে না। আস্তে আস্তে কিছুদিন পর তারা জানতে পেরেছে যে এই হোসেন মিয়া নোয়াখালীর কোথাও একটা দ্বীপ কিনেছে, সে দ্বীপের নাম ময়না দ্বীপ। হোসেন মিয়া চায় সেই ময়না দ্বীপ একবারে জনবসতিবহুল হয়ে উঠুক। হোসেন মিয়া সেই কারণে বিভিন্ন জায়গার একেবারে অসহায়, অবলম্বনহীন, নিরুপায় মানুষগুলোকে নিয়ে তোলে তার দ্বীপে। সেইভাবেই এই কেতুপুর গ্রামের কয়েকটা পরিবার তার সাথে ময়না দ্বীপে চলে গিয়েছিল। সেই পরিবারগুলোর মধ্যে ছিল রাসুর পরিবার। রাসুও ময়না দ্বীপে চলে গিয়েছিল, কিন্তু হঠাৎই রাসু ফিরে আসে ময়না দ্বীপ থেকে এবং সকলকে জানায় যে তার বউ, তার ছেলেপিলেরা ওখানে শেষ হয়ে গেছে, সবাইকে সে হারিয়েছে। এবং সে গল্প করে ময়নাদ্বীপে বাঘ আছে, সিংহ আছে, বড় বড় সাপ আছে যারা মানুষকে গিলে খায়, এবং রাত্রিবেলা কুমির ঘর থেকে টেনে নিয়ে যায় মানুষকে। রাসু যখন ফিরে আসে তখন তার আগের মতো চেহারা আর নেই, কিন্তু তার মধ্যে একটা বেঁচে থাকার তাগিদ আছে। আর একটু কথা বলে রাখা প্রয়োজন, এই যে উপন্যাসে গণেশের কথা আমরা বললাম, সেই গণেশ অত্যন্ত বোখাশোখা, সহজ সরল সাদাসিধে একজন মানুষ। সে কুবেরকে খুব ভালোবাসে, কুবেরের বুদ্ধির প্রশংসা করে। সে মনে করে কুবের তার খুব ভালো বন্ধু এবং কুবের তাকে ভালো পরামর্শই সবসময় দেবে। এই গণেশ কুবেরের থেকে হয়তো বয়সে একটু বড়, কিন্তু তার বুদ্ধির কমের জন্য সে কুবেরকে কুবিরদা বলে সম্বোধন করে। এই গণেশের বাড়িতেও স্ত্রীপুত্র স্ত্রীকন্যা আছে। এই গণেশের এক শ্যালক আছে, তার নাম হচ্ছে যুগল। যুগলের খুব সম্পত্তি হয়েছে, যুগল বেশ কয়েক বছর বিবাহের থেকে দূরে ছিল, কারণ সে রোজগারে মন দিয়েছিল এবং সেই রোজগার করতে গিয়ে সে বেশ নৌকা কিনেছে, তার জমি জমা হয়েছে, বাড়ি করেছে। এইসব দেখে কুবের এবং তার স্ত্রী মালার স্বাদ হয়েছে গোপীর সাথে যুগলের বিয়ে দেওয়ার। কিন্তু যুগল নিজে যেহেতু কথা পারেনি, তাই কুবের নিজে যেচে কথাটা পারতে পারেনি কখনো। এক্ষেত্রে বলে রাখি, যে সময়কার কথা আমরা শুনছি বা পড়ছি, সেই সময়ে এই উপন্যাসের মধ্যে উপন্যাসিক দেখিয়েছেন ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ উভয় পক্ষের মধ্যেই পণ নেওয়ার রীতি ছিল। যে পক্ষের তাগিদ বেশি থাকতো বিবাহে, সেই পক্ষ বিপরীত পক্ষকে পণ দিত। এক্ষেত্রে কুবের ভাবলো যে যুগলের কাছে যদি সে যেচে কথা পারে তাহলে যুগলকে তার পণ দিতে হবে, তাই সে যেচে কথাটা পারে না, কারণ যুগল যদি যেচে বলে তখন সে যুগলের থেকে মোটা পণ নেবে, এই তার উদ্দেশ্য। এই কুবের মানুষটা কিন্তু আসলে ধূর্ত নয়, কিন্তু কুবের মানুষটা যেহেতু দরিদ্র, সেহেতু তার মধ্যে কখনো কখনো লোভ, কখনো কখনো এই ধরনের মানসিকতা আমরা লক্ষ্য করি। কথায় আছে যে অভাবে স্বভাব নষ্ট, সেরকমটাই কুবেরের মধ্যে আমরা লক্ষ্য করব। যাই হোক, এই যুগলের সাথে তার বিয়ে দেওয়ার গোপীর বিয়ে দেওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু রাসু যখন ফিরে আসে এই গ্রামে, তখন রাসুর ইচ্ছা হয় গোপীকে বিয়ে করার। তখন রাসু মনে মনে গোপীকে বিয়ে করবে, ঠিকও করে, কুবেরের কাছে বলবে, এরকম একটা পরিস্থিতি প্রকাশ্য করে মালার কাছে সে কথা। কিন্তু কুবের বা মালা ঠিক চায় না বা রাসুর সাথে বিয়ে হোক, কারণ রাসুর ঘর বাড়ি কিছুই নেই। সে পিতম মাঝির কাছে আস্তানা নিয়েছে। পিতম মাঝির সাথে রাসুর একটা সম্পর্ক আছে বলে রাখি। পিতম মাঝি হচ্ছে রাসুর মামা, কিন্তু রাসুকে পিতম মাঝি সেই সময় যখন ময়নাদ্বীপে চলে গেছিল কোনো রকম সাহায্য করেনি অভাবের সময়, এবং এখন তাকে ঘরে থাকতে দিয়েছে। কিন্তু কিছুদিন পরে রাসুকে সে তাড়িয়েও দেয় এবং রাসু শেষ পর্যন্ত পিতম মাঝির মেয়ে যুগির বাড়িতে আশ্রয় নেয় এবং যুগির হাজবেন্ড, স্বামী শীতল, সে তাকে একটা ঘর করে দেয় তার বাড়ির সম্মুখে, সেখানে রাসু থাকে। কিন্তু তার রোজগার বলতে কিছু সেরকম নেই, সেই জন্য কুবের মালা রাজি হয় না। যাই হোক, এই হচ্ছে তাদের ওখানকার পরিবেশ। এই রকম পরিবেশে একদিন বর্ষা নামলো, ঘোরতর বর্ষা।
সেই বর্ষায়, যেটা বলছিলাম রাসুর কথা, রাসু ফিরে এসছে ময়নাদ্বীপ থেকে, সেটা আরেকটু বলা দরকার। রাসু যখন ময়নাদ্বীপ থেকে ফিরে আসে তখন কিন্তু সে পালিয়ে এসেছিল। হোসেন মিয়া কাউকে ময়নাদ্বীপে যাওয়ার জন্য যেমন জবরদস্তি করে না, সেখান থেকে চলে আসলেও কিন্তু তাকে ভৎসনা করে না। রাসু সেখান থেকে চলে আসার পর তাকে বরঞ্চ সেখানকার জঙ্গল কাটার জন্য কিছু টাকা, জঙ্গল কেটে সাফ করেছিল রাসু, তাই জন্য কিছু টাকা তাকে দেয় এবং তাকে একথাও বলে যে তার যখন ফিরে আসার ইচ্ছা ছিল তখন সে হোসেন মিয়াকে জানাতেই পারত, হোসেন মিয়া নিজে তাকে পৌঁছে দিত। কাজে এরকম একটা হোসেন মিয়ার রূপ আমরা দেখতে পাই। কাজে হোসেন মিয়ার ওপর খুব রাগ আমাদের হয় না। কুবের কিন্তু হোসেন মিয়ার প্রতি খুব আকৃষ্ট হয়, হোসেন মিয়া লোকটাকে তার ভালো লাগে, কিন্তু ভয় হয়। যদি হোসেন মিয়া তাকে ময়নাদ্বীপে যাওয়ার কথা বলে, সে সহজে কি করে না করবে। আসলে হোসেন মিয়ার চরিত্রের মধ্যে একটা বিশেষ ব্যক্তিত্ব ছিল, সহজে তাকে কেউ না বলতে পারতো না। সে শুধু সকলকে সাহায্য করতো তা বলেই নয়, তার ব্যবহারটা এতটা অমায়িক, এত ভালো মানুষের রূপ, তাকে না করাটা খুব কঠিন ছিল। এই কেতুপুর গ্রামেরই আরেকটা পরিবার আমিনউদ্দি, সেই আমিনউদ্দিকে বারবার হোসেন মিয়া বলে তার ময়নাদ্বীপে চলে যাওয়ার কথা, কিন্তু আমিনউদ্দি রাজি হয় না। ওই যে বললাম হোসেন মিয়ার জবরদস্তি নেই, তাই সে জোর জবরদস্তি করেনি। যাই হোক, এরকমই অবস্থা চলছিল, ইলিশের মরশুম, তাদের রোজগারও চলছে। তারপরে এলো ভরা বর্ষা। এই পদ্মা, যে পদ্মা তীরের কথা আমি বলছি, সেই পদ্মা যেমন মানুষের মুখে গ্রাস তুলে দেয়, তেমনি মানুষের মুখের গ্রাসটুকুও কেড়ে নিতে পদ্মা হয়ে ওঠে সর্বনাশী। কখনো কখনো ভয়াল বর্ষায় পদ্মা যেন ফুলে ফেপে ওঠে, সেরকমই এক একটা পরিবেশ কখনো কখনো তৈরি হয়। একবার পদ্মায় বর্ষায় খুব মানে ভাঙন এলো, বিভিন্ন গ্রাম ভেসে গেল, কিন্তু কেতুপুরের খুব বেশি ক্ষতি হয়নি। কেতুপুর জলমগ্ন হলো ঠিকই, কিন্তু কেতুপুরের মানুষগুলোর ঘরে জল ঢুকলেও অতটা বাড়াবাড়ি পরিস্থিতি নয়, কিন্তু আশেপাশের চরডাঙ্গা বা অন্যান্য গ্রামগুলো প্রায় ভেসে গিয়েছিল। আর এই চরডাঙ্গা গ্রামে বাস করত মালার বাপের বাড়ি, মানে বাবারা, বাবা মা সবাই বাস করতো। মালা খুব কান্নাকাটি শুরু করলো তার বাপের বাড়ি খবর নেওয়ার জন্য। কুবের বাপের বাড়িতে খবর নিতে গেল এবং সেখানে গিয়ে দেখলো তার শালী কপিলা সেই বাড়িতেই আছে। এই কপিলার কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল শ্যামা দাসের সাথে, কিন্তু জন্মের সময় মানে কপিলার একটা সন্তান, মেয়ে সন্তান হয়েছিল, আতুর ঘরে সেই সন্তান মারা যায়। তখন সেই সময় শ্যামা দাস তাকে ত্যাগ করে এবং নতুন বিবাহ করে। সেই সময় কপিলা বাপের বাড়ি চলে আসে এবং এই বর্ষার জল ওঠার সময় কপিলা এবং তার মালার অন্যান্য ভাই বোনকে কুবের নিয়ে আসে তাদের বাড়িতে। এই যে কপিলা কুবেরের বাড়ি এলো, এখানেই উপন্যাস একটু নতুন মোড় নিল। কিরকম নতুন মোড় নিল? আমরা কুবেরকে দেখেছি মালার পঙ্গু অবস্থায় তাকে নিয়ে সংসার করতে। কুবের কপিলাকে দেখেছিল ছোটবেলায়, খুব চঞ্চল ছিল কুবের কপিলা। আর ওই যে মানে মালা যখন পঙ্গু, তখন কপিলার চঞ্চল যে রূপটা সেটা স্বভাবতই চোখে পড়বে। আর এখন তো কপিলা অনেক বড় হয়ে গেছে, তার বিবাহও হয়ে গিয়েছিল। কপিলা যখন কুবেরের ঘরে এলো তখন তার সেই চাঞ্চল্য, তার সেই রূপ তাকে মুগ্ধ করলো, মানে কুবেরকে মুগ্ধ করলো। তার চলা, তার হাঁটা, তার রসিকতা সব কিছুই যেন কুবেরের খুব ভালো লাগতে শুরু করলো। আগে কুবেরের সামনে খাবার থালা ধরার মতো কেউ ছিল না, তাকে পা ধোয়ার জল এগিয়ে দেওয়ার কেউ ছিল না, তাকে তামাক এগিয়ে দেওয়ার কেউ ছিল না। এখন সে কাজগুলো কপিলা করতে শুরু করলো। এই যে কাজগুলো কপিলা করতে শুরু করলো, এই কাজের মধ্যে দিয়ে, তার রঙ্গরসিকতার মধ্যে দিয়ে কপিলার প্রতি কুবের যেন একটু আকর্ষণ অনুভব করতে লাগলো। আর এই স্থানেই আমরা উপন্যাসের মিল দেখতে পাবো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সাথে। সেখানে আমরা যেমন দেখেছিলাম যে বিনোদিনী কিভাবে আকৃষ্ট করেছিল তার সইয়ের স্বামীকে বিভিন্ন তার সাংসারিক কাজকর্মের মধ্যে দিয়ে, ঠিক সেরকমই আকর্ষণ আমরা দেখতে পাবো কুবের আর কপিলার মধ্যে, এই সাংসারিক কাজকর্মের মধ্যে দিয়ে এবং হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। এই বর্ষা যখন চলে যাবে প্রায়, সেই সময় একদিন কুবেরের শালা আসে, মানে শ্যালক যে অধর, সে আসে এবং এসে কুবেরের কাছে 2 টাকা ধার চায়। কুবেরের তো এমনিতেই সংসার চলে না, তার খুব দারিদ্র্যের সংসার, তার মধ্যে কপিলা তার অন্যান্য ভাই বোনরা এসে হাজির হয়েছে, সেটা কুবের শুধুমাত্র মেনে নিয়েছে কপিলার প্রতি একটা আকর্ষণ অনুভব করার জন্যই। সে সমস্ত দারিদ্র্যকে ভুলে কপিলার রঙ্গ তামাশাতেই নিজে নিযুক্ত হয়েছে, মানে মন দিয়েছে। এই অবস্থায় যখন অধর টাকা চায় তখন সে অধরকে ফিরিয়ে দেয়। অধর রেগে গিয়ে সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু কপিলা যায় না, বাকি সকলে ফিরে যায়, কপিলা থেকে যায়। এই কপিলা
অত্যন্ত ছলনাময়ী একটা নারী আমরা দেখতে পাচ্ছি এই উপন্যাসে। সে মানে খুব ভালো করে তেল মাখে তার মাথায়, সেই তেল গড়িয়ে আসে তার কপালে, তার গায়ে সে তেল মেখে মানে শরীরকে একেবারে চকচকে করে রাখে। সে মাঝে মাঝেই কুবেরের গায়ের ওপর মানে ঢলে পড়ে, কখনো কুবের তাকে ধরতে যায়, কখনো সে আছাড় খেয়ে পড়ে কাদায় লুটোলুটি করে, একটা অন্যান্য মানে একটা তামাশা ভঙ্গি, বিভিন্ন রকম আচরণ, তারপরে ছলনাময়ী রূপ আমরা দেখতে পাই। এরপর যখন দুর্গাপুজো আসে, সেই দুর্গাপুজোর সময় একদিন আমরা দেখতে পাবো এই কপিলা ওই যে মেজকর্তার কথা বলেছিলাম, সেই মেজকর্তার যে মুহুরী শীতলবাবু, সেই শীতলবাবুর সাথে খুব হেসে হেসে কথা বলছিল। এই দৃশ্যে খুব রেগে যায় কুবের। তার এই রাগ বা তার অভিমান প্রমাণ করে যে কপিলার প্রতি তার আকর্ষণ কতটা প্রবল। কপিলাও বোধহয় তা বুঝতে পারে, সেই কারণে কপিলা তাকে ভোলাবার জন্যই হয়তো তার সাথে অন্ধকার পথে একা যাত্রা করে, এবং সেই সময় কপিলাকে কুবের একবার জড়িয়ে ধরেছিল। কপিলার মধ্যে যে সংযম সেটা আমরা লক্ষ্য করি সেই দৃশ্যে। কপিলা নিজেকে মুক্ত করার গাঢ় চেষ্টা যেমন করেনি, ঠিক তেমনই একটা আনমনা ভাব দেখিয়ে কুবেরকে বলে যে ছাড়ো মাঝি, আজকে মনটা ভালো নেই। কেন? তার উত্তর মানে কুবের প্রশ্ন করে, তার উত্তরে কপিলা বলে যে তার স্বামীর জন্য মন কেমন করছে। যে কোনো মানুষের কাছে এটা খুব আঘাতের হবে যে ওই নারীর প্রতি আকর্ষণ অনুভব করছে। কুবেরের কাছেও খুব শেলের মতো বিঁধেছিল কথাটা, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে কপিলার গালটা টিপে দিয়ে তাকে মানে তার সাথে মজা করে বলেছিল তাহলে স্বামীর ঘরে ফিরে যা। সে বলেছিল যামো। এখানে ওই অংশটা আমরা শেষ দেখতে পাই। এরপরে আমরা দেখি একটা ভয়ঙ্কর কালবৈশাখীর চিত্র। যে কালবৈশাখীর চিত্রে আমরা দেখি কোনো একটা দিন কেতুপুর গ্রামের কোনো জেলে সেদিন ঘরে ছিল না। কেতুপুর গ্রামের সব জেলে ইলিশের মরশুমে মাছ ধরতে গিয়েছিল, কারণ ইলিশের মরশুম শেষ হতে চলেছে, সবার মাছ ধরার তাগিদ, রোজগার করার তাগিদ। সেই সময় একটা ভয়ানক কালবৈশাখী হানা দেয় বিকেলবেলা, এবং সমস্ত বিকেল সমস্ত রাত কালবৈশাখীর তাণ্ডবে কেতুপুর একেবারে প্রায় ছিন্ন ভিন্ন ছন্নছাড়া অবস্থায় পরিণত হয়। সকালবেলা যখন সেই তাণ্ডব কমে তখন দেখা যায় জেলেপাড়ার ঘর যেন আর সেই আগের রূপে নেই। একেবারে কারোর ঘরের চাল উড়ে গেছে, কারোর ঘর একেবারে ভেঙে পড়েছে, বাড়িঘরের জিনিসপত্র বাইরে এসে পড়েছে, একেবারে জঘন্যতম পরিবেশ। এই ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো সেই আমিনউদ্দিন পরিবার। যে আমিনউদ্দিনকে হোসেন মিয়া ময়নাদ্বীপে যাওয়ার জন্য বলেছিল। আমিনউদ্দিনের পরিবারের সব থেকে ক্ষতি কেমন হলো, আমিনউদ্দিনের ঘর পড়ে গেল এবং সেই ঘর চাপা পড়ে আমিনউদ্দিনের স্ত্রী সঙ্গে সঙ্গে মারা গেল, আর আমিনউদ্দিনের একটি ছেলেও মারা গেল, আর বেঁচে রইল আমিনউদ্দিনের একমাত্র মেয়ে, বিবাহযোগ্য মেয়ে। সকলেই মনে করলো যেন হোসেন মিয়ার মধ্যে কোনো একটা অশরীরী শক্তি আছে, সে যেন মন্ত্র বলে এই কাজটা করেছে, আমিনউদ্দিন পরিবারকে ধ্বংস করে দিয়েছে যেন হোসেন মিয়া। কারণ পরবর্তীকালে আমরা দেখব আমিনউদ্দিন সব কিছু হারিয়ে ময়নাদ্বীপে চলে যাবে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। যাই হোক, এরকম একটা যখন ঝড়ে সব শেষ করে দিয়েছে, পদ্মার তীরে অপেক্ষা করছে জেলেপাড়ার সমস্ত মেয়ে বউরা, তাদের পুরুষ মানুষেরা ফিরে আসবে কিনা, তাদের কি হয়েছে, কারণ পদ্মার বুকেও তো সেই ঝড় উঠেছে, সেই জন্য প্রতীক্ষা করছে। তখন দেখা গেছে যে পরদিন সকাল থেকে বিকেল অবধি অপেক্ষা করার পর সকল মাঝি বা জেলে একে একে ঘরে ফিরে এসেছে। আমরা এখানে এক্ষেত্রে আর একটা দৃশ্য দেখব যে যখন কুবের মাঝি ঘরে ফেরে, মানে পদ্মার পাড়ে উপস্থিত হয়, তখন কপিলা হাউ হাউ করে কেঁদে ভাসায়। কুবের প্রশ্ন করে, কান্দোস কেন কপিলা? কিন্তু কুবের না বুঝতে পারলেও আমরা বুঝতে পারি যে কপিলা কেন সেদিন কেঁদেছিল। কপিলার মনের মধ্যেও কোথাও অনুরাগ তৈরি হয়েছিল ওই কুবেরের প্রতি। আসলে কপিলাও তো একটা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, তারও তো নিজের জীবনের স্বামীর সুখটা সে সেভাবে পায়নি, তাই কুবেরের মধ্যে সে সেই সুখটাকে দেখতে পেয়েছিল। কিন্তু সে মালা তার নিজের দিদি, সেই সংসারটাও সে ভাঙতে চায়নি, তাই হয়তো কুবেরের সাথে সেই সম্পর্ক সে তৈরি করেনি। কিন্তু কুবের মানে মারা যেতে পারে এই আশঙ্কা তাকে গ্রাস করেছিল, এবং সেই কারণে সে ওইভাবে কেঁদে পড়েছিল সেদিন। এই দৃশ্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের কপিলা চরিত্রের জন্য, বা কুবের মানে কুবেরকে কপিলার ভালোবাসা বা অনুরাগের যে সৃষ্টি সেটা দেখানোর জন্য। যাই হোক, এবার দেখা যায় যে গ্রামে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি মেটানোর জন্য মেজকর্তা অনন্তবাবু আসে, সামান্য চাঁদা তুলে তাদের কিছু কিছু সাহায্য করে, কিন্তু বেশিরভাগ সাহায্য পায় ব্রাহ্মণ পাড়া। ব্রাহ্মণদের ঘর তুলতেই তিনি বেশি সাহায্য করলেন। জেলেপাড়ার সামান্য কিছু অংশ টাকা পয়সা, মানে পয়সা কেউ কেউ পেল। পরদিন এলো কে না, হোসেন মিয়া।
হোসেন মিয়া এসে সরাসরি প্রস্তাব দিল সে গ্রামের সবার ঘর তুলে দেবে, একেবারে বিনা পয়সায় তুলে দেবে, পরিবর্তে তাদের টিপছাপ দিতে হবে কাগজে, এবং তারা যখন পারবে সেই টাকা শোধ করবে হোসেন মিয়াকে, কোনো অসুবিধে নেই। যদি শোধ করতে নাও পারে হোসেন মিয়া তাদের জেলে পুরবে না। এই একটা কথা হোসেন মিয়া তাদের দিল। হোসেন মিয়া যে কথা রাখে তার পরিচয় কিন্তু এর আগে আমরা পেয়েছি। একবার আমরা দেখেছিলাম যে কুবেরের খড় নেই ঘরের চালে, আসলে সেই খড় খুলে সে মালার আতুর ঘরে দিয়েছিল। তখন হোসেন মিয়া সেই দৃশ্য দেখে তাকে খড় দেবে বলেছিল, এবং পরদিন হোসেন মিয়া কোনো একটা কাজে বাইরে বেরিয়ে যায়, কিন্তু কুবেরকে সে খড়টা দিয়ে গেছিল। এই দৃশ্য দেখে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে হোসেন মিয়া কিন্তু কথা রাখে, সে কথার খেলাপ কখনো করে না। কাজে তার এই কথা শুনেও ভরসা পাচ্ছে জেলে মাঝিরা, তারা ভাবছে নিশ্চয়ই হোসেন মিয়া তাদের ভালোভাবে সাহায্য করছে, কিন্তু মনে তাদের একটা ভয় যদি হোসেন মিয়া তাদের ময়নাদ্বীপে নিয়ে যেতে বলে। যাই হোক, আগেই বলেছি কুবেরের প্রতি হোসেন মিয়ার একটু দরদ বেশিই ছিল, কুবেরেরও একটা আকর্ষণ ছিল হোসেন মিয়ার প্রতি। দেখা গেল কোনো রকমভাবে সব থেকে আগে সারিয়ে দেওয়া হলো কুবেরের ঘর। কুবের বলেছিল যে এত নতুন খড় নতুন বাঁশ না দিলেও চলতো, কিন্তু হোসেন মিয়া উদার মন, সে সব কিছু নতুন করে সাজিয়ে দিল। আমিনুদ্দি কেবলমাত্র ঘর তৈরি করতে চাইল না, কারণ তার পরিবার নেই। জহরের ছেলের সাথে সে তার মেয়ের বিবাহ দিয়ে দিল, এবং সে রাজি হয়ে গেল হোসেন মিয়ার সাথে ময়নাদ্বীপে যেতে। সেটা পরবর্তীকালে আরেকটু পরে আমরা দেখব। যাই হোক, কালবৈশাখীর প্রকোপ এভাবে মিটল। কিন্তু এই কালবৈশাখীতে ঘটে গেল আর একটা ঘটনা। গোপী যে কুবেরের মেয়ে, তার পা ভেঙে গেল। পা ভেঙে গেল শুধু নয়, ভয়ঙ্করভাবে ভেঙে গেল। কিন্তু তাদের ওখানে কোনো ডাক্তার বা কবিরাজ সেরকমভাবে নেই, তারা গাছগাছরা লাগায়। অত্যন্ত যন্ত্রণা করছে গোপীর, সে কী করবে ভেবে পাচ্ছে না, কুবেরও ভেবে পাচ্ছে না কী করবে। হোসেন মিয়া তাকে বলল সদর হাসপাতালে নিয়ে যেতে, সে যেতে পারছে না। কিন্তু একটা রাতে গোপীর যন্ত্রণা এত বেড়ে গেল যে তখন পরদিন সকালবেলা তারা বাধ্য হলো গোপীকে নিয়ে সদর হাসপাতালে আমিনবাড়িতে যেতে। যুগল মানে শেতলের যে শ্যালক, সে রাসু সঙ্গে গেল কুবের এবং কপিলা গোপীকে নিয়ে আমিনবাড়ির হাসপাতালে। কিন্তু হাসপাতালে গোপীকে ভর্তি করে নিল। তখন সকলে ফিরে এলো হাসপাতালে ভর্তির পর, কিন্তু কুবের বলল যে বিকেলবেলা 4টের সময় গোপীর সাথে আরেকবার দেখা করে সে ফিরবে। কপিলাও নাছরবান্দা, সেও থেকে গেল আমিনবাড়িতে। বিকেলবেলা দেখা করে যখন তারা ফিরবে তখন নৌকা পাওয়া গেল না, ফেরার কোনো নৌকা নেই। তখন তারা কি করবে, বাধ্য হয়ে তাদের থেকে যেতে হলো আমিনবাড়িতে। কুবের এবং কপিলা একা আমিনবাড়িতে বাস করতে বাধ্য হলো। একটা হোটেল ভাড়া করলো তারা। হোটেল ভাড়া করলো মানে হোটেলের একটা ঘরও কিন্তু তারা পায়নি, একটা অংশ যেখানটা ঘিরে দেওয়া হয়েছিল, কতগুলো চাটাই পেতে দেওয়া হয়েছিল, অনেক মানুষ একটা জায়গায় একত্রে বাস করছিল। সেই স্থানে কপিলা এবং কুবের কোনো রকমে রাত কাটালো, ওই হোটেলের ঘরে সামান্য খাবার খেলো, এবং পরদিন স্নানাহার করে কোনো রকমে আবার গোপীকে দেখে তারা ফিরে এলো। এবং যখন ফিরে আসছে তখন কুবেরের মনের মধ্যে সংশয়, ভয় জাগছে যে সকলে গ্রামের লোকে খারাপ কথা বলবে, কারণ কপিলার সাথে সে রাত্রি যাপন করেছে। কিন্তু মাটিতে পা দিতে মানে জল থেকে যখন নেমে সে গ্রামে ঢুকছে, দেখলো কই কোনো মানুষ তো তার দিকে সেরকম তির্যক কটাক্ষ করে তাকাচ্ছে না, বরং সবাই গোপী কেমন আছে সেই সংবাদ নিচ্ছে। কুবের ভাবলো এই দীর্ঘ সময়ে সে বোধহয় তার গ্রামে বেশ সুনামটুকু অর্জন করতে পেরেছে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো না, মানুষরা ভাবছে যে হাসপাতালে কপিলা এবং কুবের একা নয়, গোপীও ছিল তাদের সাথে, 3 জন তারা রাত্রি যাপন করেছে। সেই কারণে কুবের কপিলাকে বলে, কপিলা যেন তার মালাকে বা আর কাউকে না বলে হোটেলে তারা রাত্রি যাপন করেছে। কপিলা খুব মজা করে বলে যে সে মিথ্যে কথা বলবে না, কিন্তু মালার কাছে যখন সমস্ত ঘটনা সে খুলে বলল, শেষ পর্যন্ত সে এই কথা বলল যে তারা রাত কাটিয়েছিল আমিনবাড়ির কোনো এক মুক্তার বাবু তাদের সাহায্য করেছিল তাদের বাড়িতে থাকার জন্য। হোটেলের কথাটা সে লুকিয়ে গেল। এরপর কেটে গেল আরও 2 দিন। এরপর আর একদিন কুবের একা গোপীকে দেখে এসেছে, কপিলা যায়নি সঙ্গে। কিন্তু যখন গোপীকে দেখে ফিরে এলো কুবের বাড়িতে, সে রাতটা আমিনবাড়িতে কাটিয়েছিল, যখন ফিরে এলো তখন দেখলো বাড়িতে শ্যামা দাস এসেছে। শ্যামা দাস হচ্ছে কপিলার স্বামী। সে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে কপিলাকে, তার স্ত্রী মারা গেছে, মানে দ্বিতীয়বার যে বিবাহ করেছিল সেই স্ত্রী মারা গেছে। এই যে চিত্র আমরা দেখছি এখানে কিন্তু সেই গরিব মানুষগুলোর মানে হতদরিদ্র মানুষগুলোর জীবনের যে চিত্র তুলে ধরছেন লেখক, তাতে আমরা বুঝতে পারছি নারী কত সহজলভ্য তাদের কাছে।
এক নারী যখন সন্তানের জন্ম দিতে পারে না তখন তাকে বাতিল করে দেওয়া যায় সহজে, আবার যখন সেই নারী তার জীবন থেকে চলে যায় তখন সেই আর এক নারী যাকে বাতিল করে দেওয়া হয়েছিল তাকে আবার অনায়াসে ফিরিয়ে নেওয়া যায়। এই কত নগণ্য নারীর যে মানে স্থানটা সমাজে কত খারাপ সেটা আমরা দেখতে পাচ্ছি এই অংশে। আবার সেই উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি মালাকে কিভাবে পঙ্গু হওয়া সত্ত্বেও কুবের মাথায় করে রেখেছিল, কিন্তু কপিলার সাথে কুবেরের একটা সম্পর্কের যে কথা আভাস আমরা দেখেছি, কোথাও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যেকার কোনো দৈহিক সম্পর্কের কথা বলেননি এবং তাদের সমস্ত সম্পর্কটাকে কিন্তু মানসিক সম্পর্কের মধ্যেই আবদ্ধ রেখেছেন। অতএব কুবের বা কপিলার চরিত্রের কোনো সাংঘাতিক স্খলন এখানে দেখানো হয়নি। যাই হোক, পরদিন শ্যামা দাসের সাথে কপিলা তার শ্বশুরবাড়ি ফিরে গেল। এই যে শ্বশুরবাড়ি কপিলা ফিরে গেল, এরপর কুবেরের মন খারাপ করে, তার ভালো লাগে না, কারণ আর একটাও আছে, তার কাজ চলে যায়। ধনঞ্জয়ের একটা নৌকা সেই কালবৈশাখীতে ডুবে গিয়েছিল। ধনঞ্জয় পয়সা বাঁচানোর জন্য, খরচ কমানোর জন্য কুবেরকে তার কাছ থেকে ছাড়িয়ে দিল এবং গণেশকে বলল সে যেন একা তার কাছে কাজ করে, কিন্তু গণেশ কুবেরকে ভীষণ ভালোবাসে, সে কুবেরকে ছাড়া কিছুতেই কাজ করবে না, সেও কাজ ছেড়ে দিল। এর ফলে কি হলো, কুবের এবং গণেশ দুজনেরই কাজ চলে গেল। এই কাজ চলে যাওয়ার সময়টুকু ভীষণ দারিদ্র্যের মধ্যে পড়তে হলো কুবের গণেশ দুজনকেই। আর সেই সময় কুবেরের বারে বারে মনে পড়তে লাগলো কপিলার কথা। সেই নদীর তীরে যখন কুবের মাছ ধরতে যাবে এবং তামাক ভুলে গেছে, কুবেরকে ছুটে গিয়ে কপিলা তামাক দিয়ে এসেছে, হাসি রঙ্গ তামাশা করেছে, তাকে খেতে দিয়েছে, এই সমস্ত কথা তার বারে বারে মনে পড়তে লাগলো। কপিলার জন্য মন খারাপ হতে লাগলো। আবার পরক্ষণেই কপিলাকে তার ছলনাময়ী বলে মনে হলো, সে তাকে ঠকাচ্ছে, ঠকিয়েছে, এরকম কথাও মনে হয়েছে। নানান কিছু টানাপোড়েনের মধ্যে দিয়ে, তার দ্বৈত একটা মানসিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা অতিক্রম হতে দেখলাম কুবেরকে। ঠিক সেই সময় আবির্ভাব হলো আবার হোসেন মিয়ার। এই হোসেন মিয়া এই সময় কুবেরের সমস্ত কথা শুনে তাকে তার কাছে কাজের জন্য বলল, মানে হোসেন মিয়া তা কুবেরকে বলল যে তুমি আমার কাছে কাজ করবে। তখন কুবের রাজি হলো, কিন্তু তার মনে হলো যে গণেশ তার জন্য কাজটা ছেড়ে দিল, আজকে গণেশকে ফেলে সে কাজ করতে চলে যাবে। এই যে মানবিক বোধ, কাজে জেলেপাড়ার মানুষগুলো দরিদ্র হতে পারে, কিন্তু মানবিক বোধটাও লেখক তুলে ধরেছেন তাদের মধ্যেকার। এই কুবেরের মানবিক বোধটা আমরা এই সময় লক্ষ্য করলাম। কুবের কিন্তু অত্যন্ত মানবিক বোধে অনেকটা উচ্চ স্থান করে নিল আমাদের পাঠকদের মনের মধ্যে। সে গণেশকে ডেকে আনলো এবং হোসেন মিয়াকে বলে দুজনেরই কাজের ব্যবস্থা করলো সেখানে। এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, একবার হোসেন মিয়া কুবেরের বাড়িতে রাত কাটিয়েছিল। সেই সময় ঘুমন্ত হোসেনের মানি ব্যাগ, যে পয়সার ব্যাগ, সেখান থেকে একটা আধুলি এবং সিকি তুলে নিয়েছিল কুবের। অত্যন্ত দারিদ্র্যের বশেই হয়তো এই কাজটা করেছিল। পরক্ষণেই তার মনে হয়েছিল হোসেন মিয়া হয়তো বুঝে গেছে সব কিছু। পরদিন আমরা হোসেন মিয়াকে দেখি চলে যাওয়ার সময় একটা সিকি সে তার সন্তানদের জন্য দিয়ে গেছে। হোসেন মিয়ার উদার মনের পরিচয় আমরা পেয়েছি। হোসেন মিয়া হয়তো বুঝেছিল কিংবা বোঝেনি সে কথা আমরা জানি না, কিন্তু কুবের হোসেন মিয়াকে ভয় পেত যে কখন হোসেন মিয়া সেই কথাগুলো তুলে ধরবে। যাই হোক, কুবের কাজ পেল হোসেন মিয়ার কাছে। হোসেন মিয়ার কাছে সে কাজ করতে শুরু করলো। প্রথমে এই যে কুবের এবং গণেশ হোসেন মিয়ার কাছে কাজ করতে শুরু করলো, এর ফলে হোসেন মিয়ার কাজ কারবার ব্যবসা সম্পর্কে তারা অবগত হতে শুরু করলো, কিন্তু সেই অবগতটা শুধুমাত্র কুবের এবং গণেশের জন্য। জেলেপাড়ার আর মানুষগুলো কিন্তু হোসেন সম্পর্কে আর কিছু জানতে পারলো না। কুবেরের বিড়ির ব্যবসা, কুবেরের নানা রকম দ্রব্য, গরু ছাগল সমস্ত কিছুর ব্যবসা সে দেখতে পেল, তাই এবং সেই চালান কাজে তারাই মানে কুবের এবং গণেশ সাহায্য করছে আমরা দেখলাম। কুবেরকে বিশেষ সম্মানের সাথে প্রতিনিধির চরিত্রটা দিয়েছে, মানে অন্যান্য মাঝিদের প্রতিনিধিত্ব করেছে কুবের। হোসেন মিয়ায় তাকে সে অধিকার দিয়েছে আমরা দেখতে পেয়েছি। কিন্তু একদিন হোসেন কুবেরকে বলল আজকে কোনো মাল নয়, মানুষ পাচার করতে হবে। সে দেখলো নৌকার ছোঁয়ের মধ্যে বসে আছে একটা মুসলমান পরিবার। সেই পরিবারের যে প্রধান যুবক, তার নাম হচ্ছে যুবক মানে পুরুষ, তার নাম রসুল এবং তার এক ভগ্নী মানে বোন তার সাথে আছে। তাদেরকে পার করে আসতে হবে পরের দিন। কারোরই বুঝতে অসুবিধা হলো না যে এই পরিবারটাকে ময়নাদ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। এবং জানা গেল ঘটনাচক্রে যে রসুল জেল খাটতে উদ্যত হয়েছিল, কোনো একটা অপরাধ হয়তো সে করেছিল, তাকে ছাড়িয়ে এনেছে এই হোসেন মিয়া এবং তাকে বাঁচাবার রাস্তা করে দিচ্ছে এই হোসেন মিয়া সেই ময়নাদ্বীপে নিয়ে গিয়ে। পরদিন যখন নৌকা ছাড়লো আমরা দেখলাম সেই নৌকায় উঠে এলো আমিনুদ্দিও চলেছে হোসেন মিয়ার সাথে ময়নাদ্বীপে। কিছুক্ষণ নদীপথে কিছু দূর যাওয়ার পর হোসেন মিয়া এক স্থানে এই আমিনুদ্দির সাথে ওই রসুলের বোনের বিবাহ দিল।
আসলে হোসেন মিয়া দম্পতিদের চায় ময়নাদ্বীপে, কারণ তারা ওখানে যাবে, তারা সংসার করবে, নতুন প্রজন্ম রাখবে, তাহলে ওখানে জনবসতি বাড়বে। এই কারণেই হোসেন মিয়ার এই তাগিদ। আমিনউদ্দির বিবাহ হলো এবং তারা ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলো। এক সময় চাঁদপুর পার করে যখন একেবারে ভরা সমুদ্রে নৌকা গিয়ে পড়ল, সেই সমুদ্র কিন্তু কুবের এবং গণেশের সকলেরই অজানা। এই ভয়াবহ সমুদ্রে তারা কখনো নৌকা নিয়ে যায়নি, সেখানে নৌকা যেন একটা মোচার খোলার মতো লাগলো। এইবার হাল ধরলো একেবারে হোসেন মিয়া। হোসেন মিয়ার আর এক রূপ দেখতে পেল তারা। হোসেন মিয়ার সামনে কম্পাস যন্ত্র ধরে বসে আছে, তার হাতে পেরিস্কোপ, সে পেরিস্কোপ দিয়ে রাত্রে আকাশের তারাদের অবস্থান নির্ণয় করছে এবং সুন্দরভাবে দাঁড় ধরে আছে। এবং এই যে বিষয়টা সম্পূর্ণ হাল ধরে আছেন মানে নৌকার, এই যে বিষয়টা, এটা মানে দেখে যে কেউ বুঝতে পারবে যে হোসেন মিয়া একজন পাকা নাবিক, পাকা মাঝি যাকে বলে। হোসেন মিয়া গল্প করার ছলে তাদের বলল যে সে একদিন জাহাজে কাজ করেছে, জাহাজে খালাসিগিরি করেছে। ওই সময়ই জাহাজের কোনো এক সাহেব ক্যাপ্টেনের কাছ থেকে সেই কম্পাস পেরিস্কোপ নামক যন্ত্রগুলোর ব্যবহার শিখেছিল। যাই হোক, তারা একসময় ময়নাদ্বীপে এসে পৌঁছলো। সেই ময়নাদ্বীপের একটা বর্ণনাও কিন্তু এই উপন্যাসে আছে, সেটাও যারা ছাত্রছাত্রী আছো এখানে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ময়নাদ্বীপ 11 মাইল দৈর্ঘ্যের একটা দ্বীপ। সেখানে জলের প্রথম প্রান্ত, দ্বীপের যে প্রথম প্রান্ত সমুদ্রের কাছাকাছি, সেই অংশটা বেশ বসতিপূর্ণ হয়েছে, মানে ঘরবাড়ি আছে, চাষের জমি জমা আছে কিছুটা, কিন্তু তার পরের যে অংশটা সেটা বিরাট একটা ভয়ঙ্কর জঙ্গল। আর এই যে দ্বীপটা অনেকটা ডিম্বাকৃতি, আবার কিছুটা ত্রিকোণাকার। এই দ্বীপে প্রায় 100 কি 100-র বেশি মানুষ বাস করে, কিন্তু বেশিরভাগ ছেলেপুলে, ছোট ছোট বাচ্চা, মানে বেশিরভাগই সন্তানের জন্ম দিয়েছে এখানে এসে। এই মানুষগুলো প্রচণ্ড কঠিন পরিশ্রম করে চাষাবাদ করে এবং তাদের নিজেদের সংসার তারা নিজেরা চালায় এইভাবে। এই হোসেন মিয়া তাদের কাছ থেকে খাজনা নেয় না, যদি কোনোদিন উন্নত হয় তবে সে খাজনা নেবে। হোসেনের একমাত্র ইচ্ছা, সে জমি দেবে, সে নারী দেবে, সে যন্ত্রপাতি দেবে চাষাবাদের, তারা শুধু এখানে থাকুক, তারা নিজেদের শস্য নিজেরা উৎপাদন করুক আর জন্ম দিক নতুন প্রজন্মের। এই শুধু হোসেন মিয়া চায়, আর কিচ্ছু না। কিন্তু সে কাজের জন্য সে কাউকে জবরদস্তি করবে না, তার যারা আসবে তাদেরকেই সে চায়। যাই হোক, এই ময়নাদ্বীপে এক রাত্রি কাটালো, এক রাত্রি না, কয়েকটা দিন কাটালো গণেশ এবং কুবের। সেই সময় একটা ঘটনার উল্লেখ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, এবং সেই ঘটনা এই উপন্যাসে হোসেন চরিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখব যে এনায়েত নামক একটি ছেলে, কম বয়সী একটি ছেলে, সেই ছেলেটি বসির নামক কোনো একজন মানুষের, মানে কোনো এক পুরুষের স্ত্রীর দিকে নজর দিয়েছিল, এবং কোনো একদিন তার অনুপস্থিতিতে এনায়েত তার উপর বোধহয় তার ঘরে প্রবেশ করে এবং সে চিৎকার করে, পাড়াপড়শিরা এসে যায়, তখন তাকে বাঁচায়, বসিরের স্ত্রীকে বাঁচানো হয় এবং তার বিচারের জন্য হোসেন মিয়ার কাছে আনা হয়। হোসেন মিয়া প্রচণ্ড রেগে যায়, বলে তাকে কেটে কেন পদ্মার জলে মানে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো না। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত বিচার করে হোসেন মিয়া এবং তাকে বেঁধে রাখার হুকুম হয় এবং তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। সারাদিন তাকে বেঁধে রাখা হয়, কিন্তু রাত্রিবেলা কুবের ঘর থেকে বেরিয়ে দেখে এনায়েতের বাঁধন খুলে দেওয়া হয়েছে এবং তাকে ভাত খাওয়াচ্ছে সেই রমণী, যে বসিরের স্ত্রী, যাকে নিয়ে এই কাণ্ড। বিষয়টা দেখে অবাক হয়ে যায় কুবের। হোসেনকে গিয়ে সে রাত্রে সে খবরটা দেয়। হোসেন সবটা শুনে পাশ ফিরে শোয়। সে বলে, যা দেখেছো দেখেছো, এ কথা যেন আর কারোর কানে গিয়ে তুলো না, ঘুমিয়ে পড়ো। এই যে চারিত্রিক একটা বৈশিষ্ট্য দেখলাম, এর কারণটা কি সেটা আমরা বুঝতে পারবো পরদিন, কুবেরও বুঝতে পারবে পরদিন। যখন পরদিন কুবেররা ফিরবে, নৌকায় উঠছে, তখন সেই নৌকায় উঠে এলো বসির মিয়া। কেন উঠে এলো? আসলে বসির তার স্ত্রীর সাথে এখানে বসবাস করছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। বহু বছর ধরে, 3 বছর ধরে তারা বসবাস করছে, কোনো সন্তানাদি তাদের হয়নি। এবং এনায়েতের সাথে এখন বসিরের স্ত্রী বাস করবে, তাদের নতুন সন্তান জন্মাবে এবং সেই সন্তান হোসেনের দ্বীপের জনসংখ্যা বাড়াবে। এই যে ঘটনাটা, এটা কিন্তু অনায়াসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে হোসেন মিয়া এনায়েত এবং বসির মিয়ার যে স্ত্রী, তাদের বিবাহ, সেই কাজে তাদের ইন্ধন জোগালো।
এবং আমরা জানি না যে যে ঘটনাটা তৈরি হয়েছিল এনায়েতকে নিয়ে সেটা আদৌ হোসেন মিয়ারই সৃষ্টি কিনা। একটু সন্দেহ আমাদের হয়, কারণ যখন আমরা দেখি এনায়েতকে বিচারের জন্য আনা হয়, সেই এনায়েতের মধ্যে একটা নির্বিকার ভাব, তার মধ্যে কিন্তু কোনো ভয়, কোনো সন্দেহ, কোনো কিছু আমরা দেখতে পাই না। যে হোসেন মিয়াকে নিরীহ মানুষগুলো ভয় করে, সেই হোসেন মিয়াকে বিচারের সময় উপস্থিত এতটুকু ভয় করলো না এনায়েত, বিষয়টা তো অবশ্যই ভাববার। কাজে হোসেন মিয়ার কোনো চাতুরি বা কোনো বিশেষ ছলনার মধ্যে ছিল কিনা আমরা জানি না, আমরা কিছু ধারণা করতে পারি মাত্র। যাই হোক, ফিরে এলো কুবের। এই যে সময়টা কুবের ছিল না, এই সময় কুবেরের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। গোপীর পায়ে এর আগে আরেকটা ঘটনা ঘটে। গোপীকে সেই যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, গোপীকে তারপরে হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হয় এবং ডাক্তার জানিয়ে দেয় গোপী আর চলাফেরা করতে পারবে না, সে পঙ্গু হয়ে গেল। এই পঙ্গু হওয়ার খবর শুনে গণেশের যে শ্যালক যুগল তাকে বিয়ে করবে কি করবে না এমন একটা ভাবনার মধ্যে চলছিল, সে একেবারে বিয়ে করবে না জানিয়ে দেয়, মানে বিয়ের প্রস্তাবটা পুরোপুরি সরে যায়। আর অন্যদিকে রাসু যে তাকে বিয়ে করবে ভাবছিল, বিয়ের প্রস্তাবটা দিচ্ছিল, সেও কিন্তু আর কোনো বিয়ের সারা শব্দ দিতে পারে না। কিন্তু বারবার সে আসে গোপীর কাছে এবং গোপীর পায়ের দিকে তাকিয়ে যন্ত্রণাটাকে অনুভব করে, দুঃখ প্রকাশ করে। রাসু মনে মনে ভাবতে চায় যে সে যদি আবার সেরে ওঠে তাহলে হয়তো সে তার সাথে সংসার করতে পারবে। আবার কখনো কখনো ভাবে মালার সাথে তো কুবের ভালোভাবে সংসার করছে, কি অসুবিধা। কিন্তু টানাপোড়েনের মধ্যে রাসু কথাটা বলতে পারে না, প্রস্তাবটা সরাসরি দেয় না, বিয়ের প্রস্তাবটা। সে শুধু নিজের মনের মধ্যেই দ্বন্দ্ব তৈরি করে। সে একদিন আমিনবাড়ির ডাক্তারের সাথেও গিয়ে কথা বলে আসে। ডাক্তার জানায় যে গোপী কখনো হাঁটতে পারবে না, যদি কোনোদিন তার আবার কোনো হাড় ভেঙে যায়, সেই হাড় জোড়া লাগানোর সময় পাটা হয়তো আবার আপনা আপনি ঠিক হবে, কিন্তু তার কোনো নিশ্চয়তা নেই। ফলে রাসু একেবারে নিশ্চেষ্ট হয়ে বসে থাকে, বিয়ের প্রস্তাব আর দেয় না, কিন্তু বারবার সে আসা যাওয়া করতে থাকে। যাই হোক, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। এবার যখন কুবের ময়নাদ্বীপে গেল, তখন গোপীর পায়ে আবার যন্ত্রণা শুরু হয়। কুবেরের অনুপস্থিতিতে রাসু সমস্ত কাজ করে, গোপীকে নিয়ে যায় হাসপাতালে রেখে আসে এবং গোপীর আবার হাড় ভেঙে যায়, গোপীকে আবার চিকিৎসা করা হয়, গোপী এবার হাঁটতে পারবে। ডাক্তার বলে যে গোপী হয়তো একটু খুঁড়িয়ে চলবে কিন্তু হাঁটতে পারবে। এই কথাটা শুনেই রাসুর খুব আনন্দ হয় এবং রাসু এসে এবার বিবাহের প্রস্তাব দেয় কুবেরের কাছে। কিন্তু কুবের এবার পণ চায় রাসুর কাছ থেকে, কিন্তু রাসুর কাছে অত টাকা নেই, কি করে সে পণ দেবে? যে টাকার পণ এবং যে গয়নাগাটির জন্য যে টাকা কুবের দাবি করে, সে টাকা রাসু দেওয়ার ক্ষমতা নেই। রাসু কয়েকদিন সময় চায়। এই ঘটনা ঘটেছিল ইতিমধ্যে। এবার গোপীকে হাসপাতাল থেকে মানে পরবর্তী যে গোপী ভালো হয়ে যাবে এই কথা হলো, কিন্তু গোপীর পা ভালো হলো, গোপী তখনও হাসপাতাল থেকে ফেরেনি। এই সময় একদিন গোপীকে ফিরিয়ে আনতে যাবে হাসপাতাল থেকে কুবের, এবং সে ফিরিয়ে আনতে যাওয়ার সময় কুবের একদিন কপিলার শ্বশুর বাড়ি যায়। এই দৃশ্যটাও এই উপন্যাসে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, কারণ সেখানে কুবের যখন গেল তখন কুবেরের যে বস্ত্র ছিল, পরিধান যে ছিল, সেটা খুব ময়লা, ভালো ছিল না, কারণ অনেকদিন ধরে তার কাজকর্ম ছিল না। ময়নাদ্বীপ থেকে ফিরে আসার পর তখন হোসেন মিয়া বেশ কিছুদিন তাকে কোনো কাজকর্ম দেয়নি, অনেকদিন কাজকর্ম নেই, তার মন ভালো নেই, কপিলার জন্য মন খারাপ করছিল, সেই জন্য সে শ্বশুরবাড়ি গেছিল। কিন্তু সে গিয়ে দেখলো একেবারে 5 বিঘা জমির ওপরে এই শ্যামাদাসের বাড়ি, এবং খুব সুন্দর পরিপাটি ঘরদোর, সেখানে তার ধানের মড়াই আছে, ধানের যে গোলা সেটা আছে, জিনিসপত্র ঘরে ঠাসা, খুব মানে একেবারে ভরা সংসার যাকে বলে। এবং কপিলাকেও আরও সুন্দর দেখতে লাগছে, তেল চুপচুপে যে তার শরীর, সেটা যেন আরও সৌন্দর্য বেড়েছে, তার চেহারারও সৌন্দর্য বেড়েছে। কিন্তু কপিলার মধ্যে একটা পরিবর্তন সে লক্ষ্য করলো, কুবের যাওয়া মাত্র সে কিন্তু হেসে গড়িয়ে পড়ল না, সে একটু সংযত হয়ে কথা বলছে। কুবেরের কাছে ভালো মন্দ সে জিজ্ঞেস করেছে, কেন হঠাৎ এলো সেটাও জিজ্ঞেস করেছে, কিন্তু সেই মানে একটা চঞ্চলতা, যে চাঞ্চল্য আমরা দেখেছিলাম কপিলার মধ্যে, কুবেরের সাথে যে এরকম একটা হাসি ঠাট্টার যে পরিবেশ, সেটা এখানে দেখা গেল না। কি করে দেখা যাবে? কপিলার ঘরে তার শ্বশুর শাশুড়ি রয়েছে, শ্যামাদাস রয়েছে, সেরকম পরিবেশ যদি সে সৃষ্টি করে তাহলে শ্বশুর বাড়িতে তার নিন্দা হবে। এবং এখানেই কপিলা চরিত্রের সংযমটা আমরা লক্ষ্য করি। কপিলা কিন্তু কখনোই তার সংযমটা হারায়নি, এবং সেটাই তার চরিত্রের বড় গুণ। আর এইখানে কুবেরের বেশ রাগ হয় কপিলার প্রতি। সে এই অবস্থায় ওখানে বারান্দায় বসে খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে।
এই সময় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে একটা স্বপ্ন দৃশ্য রেখেছেন। আমরা বিভিন্ন বড় ঔপন্যাসিকদের বিভিন্ন বড় উপন্যাসে একটা করে স্বপ্ন দৃশ্য দেখতে পাই, পদ্মা নদীর মাঝেও তার ব্যতিক্রম নয়। এখানেও কুবেরের একটা স্বপ্ন দৃশ্য আছে। সে কপিলার বাড়ির বারান্দায় মানে রোয়াকে বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখছে যে হোসেন মিয়ার কাছে সে গিয়ে বলছে যে সে কপিলাকে চায়, হোসেন মিয়া যেন কপিলাকে তার কাছে এনে দেয়। হোসেন মিয়া তার দাড়িতে হাত বোলাতে বোলাতে তার মিষ্টি হাসি হেসে তাকে বলছে হোসেন মিয়া তাকে এনে দেবে আর কপিলাকে নিয়ে সে ময়নাদ্বীপে চলে যাবে। এরকম একটা স্বপ্ন সে দেখলো। এমন সময় কপিলা এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। যাই হোক, তার স্বপ্ন ভেঙে যায়। এরপরে কুবের ফিরে আসে তার বাড়িতে এবং ইতিমধ্যে গোপীকেও হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হয়। গোপীর পা ভালো হয়ে গেছে, রাসু তাকে প্রস্তাব দিয়েছে বিয়ে করবে বলে, সেটা আগেই আমরা পড়েছি। এবং এই সময় গোপীর যখন পা ভালো হয়ে গেল, কুবের এবং মালার মনে হলো তাহলে কেন কুবের রাসুর সাথে বিয়ে দেবে গোপীর, আরও ভালো পাত্র তাহলে পেতে পারে। এরকম একটা পরিবেশে হোসেন মিয়া যেন ঘটনাটাকে আরও উস্কে দিল। সে গোপীর জন্য পাত্র দেখলো। বঙ্কু পাত্রের নাম, তার কোনো পরিবার বলে কিছু নেই। বঙ্কু ছেলেটির বয়স রাসুর থেকেও কম, যুগলের থেকে রাসুর বয়স কম, রাসুর থেকে আবার বঙ্কুর বয়স কম। কিন্তু কুবের বুঝতে পারলো যে গোপীর সাথে বঙ্কুর বিয়ে হলে হোসেন মিয়া বঙ্কু এবং গোপীকে অবশ্যই ময়নাদ্বীপে নিয়ে গিয়ে তুলবে, আর কোনোদিন হয়তো তার সন্তানের সাথে তার দেখা হবে না। তবুও এই প্রস্তাব কুবের এবং মালা মেনে নিল, কারণ তার সন্তান ভালো থাকবে এবং বেশ মোটা টাকা পণ পাবে হোসেন মিয়ার কাজ, মানে বঙ্কু দেবে, হোসেন মিয়াই দেবে। বঙ্কুর পরিবার নেই তো কি হয়েছে, হোসেন মিয়া যার মাথা, হোসেন মিয়া যার দেখভাল করছে, তার আবার ভয় কি। কুবের জানলো যে অনেক বড় রকমের একটা টাকা সে পাবে। আর এই বঙ্কুর সাথে বিবাহের আগে একটা ঘটনা ঘটে গেছে কেতুপুর গ্রামে। কি ঘটনা? প্রীতম মাঝি অসুস্থ হয়ে পড়েছিল দীর্ঘদিন, তার দেখাশোনা করতো যুগী তার মেয়ে, এবং ইতিমধ্যে যুগীর একটা সন্তান জন্ম হয় এবং সেই জন্য যুগী আর পারে না দেখতে, বাধ্য হয়ে রাসুই প্রীতমকে দেখাশোনা করছিল। সেই সময় প্রীতম মাঝির ঘরের মেঝে থেকে একটা পিতলের ঘটি উধাও হয়ে যায়, চুরি হয়ে যায়। বাড়িতে শীত কেটে কেউ সেই ঘটি চুরি করেছে, কিন্তু শুধুমাত্র ঘটি নয়, সেই ঘটির মধ্যে 7 কুড়ি 13 টাকা ছিল। সবটা প্রীতম মাঝির এতদিনের জমানো সম্পত্তি, সবটা উধাও হয়ে যায়। প্রীতম মাঝি সন্দেহ করে রাসুকে, কিন্তু পুলিশ এসে রাসুর ঘর থেকে কিচ্ছু উদ্ধার করতে পারে না, ফলে রাসুকে ধরে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাছাড়া রাসু ওখানে যাতায়াত করে, ওখানে থাকে, তাহলে সে শীত কাটবে কেন? সে এমনিই তো তুলে নিয়ে যেতে পারতো, কারণ প্রীতম মাঝি তো শয্যাশায়ী। ব্যাপারটা যখন তা নয়, তখন গ্রামের অন্য কেউ কাজটা করেছে এবং সেটা ধরতে না পেরে পুলিশ ফিরে যায়। এই ঘটনার মধ্যে ব্যাপারটা শেষ হয়ে গিয়েছিল। এরপর যখন বঙ্কুর সাথে বিয়ে স্থির হয়ে যায় গোপীর, তখন রাসুর সাথে বিয়েটা ক্যান্সেল করে দেয়, মানে বাতিল করে দেয় কুবের। সেই সময় রাসু প্রচণ্ড রেগে যায় কুবেরের ওপর এবং খুব চিৎকার করে তার সর্বনাশ করবে একথা বলে গিয়েছিল। এসব ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। এর মধ্যে বঙ্কুর সাথে বিবাহ স্থির হয়। বিয়ের কিছুদিন আগে দোলযাত্রা উপলক্ষে কপিলার বাপের বাড়িতে কপিলা এসেছিল। সে খবর অধরের কাছে কুবের পেয়েছিল এবং কুবের তার লখা এবং চণ্ডীকে নিয়ে একদিনের জন্য, মানে কিছুক্ষণের জন্য, একদিনও তারা থাকেনি, কিছুক্ষণের জন্য কপিলার বাড়ি মানে মালার বাপের বাড়ি গিয়ে কাটিয়ে এসেছে। কপিলার টানেই সে গিয়েছিল মূলত, এবং সেই সময় কপিলা কিন্তু আবার আগের মতো কুবেরের সাথে ব্যবহার করেছে। আমরা দেখেছি কুবের যখন স্নান করতে গেছে, সেই সময় দোলের রং তুলতে গেছে, সেই সময় কপিলা এসে তাকে বলেছে, কি মাঝি রং মাখিয়ে দেবো? রং মাখাবে না? তখন কুবের বলেছে যে পাক মাখিয়ে দেবো। বলেছে কেন পাক মাখাবে? একটা বেশ হাসি ঠাট্টার সম্পর্ক আমরা দেখতে পেয়েছি। কুবের তাকে বলেছে যে তোমার জন্য আমার মন খারাপ করে। তখন কপিলা কিন্তু তাকে বলেছে যে আমি পরের স্ত্রী বলে সাবধান করেছে তাকে। এই দৃশ্যটা আমরা একসময় দেখেছিলাম। যাই হোক, এবার গোপীর যে বিবাহ, সেই বিবাহ উপলক্ষে কপিলা আবার মালার বাড়িতে মানে কুবেরের বাড়িতে আসে এবং কথা হয় যে বিয়ে মিটে গেলে কপিলা চলে যাবে, কারণ মালা তো পঙ্গু, বিয়ের কাজকর্ম তাকেই করতে হবে, চলে যাবে কথা হয়। কিন্তু এই যে কপিলা আবার কুবেরের বাড়ি এলো, এবার কিন্তু কপিলাকে আমরা আগের রূপে দেখলাম না। কপিলা যেন অনেকটা শান্ত হয়ে গেছে, ধীর স্থির হয়ে গেছে। কুবের হাসি ঠাট্টা করলেও সে কিন্তু অতটা আগের মতো হাসি ঠাট্টা করে না, কথায় কথায় ঢলে পড়ে না কুবেরের গায়ে। এরকম একটা মানে রূপ আমরা কপিলার মধ্যে দেখতে পেলাম। কপিলার যে ছেলে মানুষই আমরা দেখেছিলাম, সেই ছেলে মানুষই হঠাৎ খুলে ফেলে কপিলা যেন হঠাৎ করে বেশ বয়োবৃদ্ধি হয়েছে, তার যেন বেশ উন্নত বুদ্ধি হয়ে গেছে, এরকম একটা দেখতে পাচ্ছি আমরা কপিলাকে।
এই অবস্থায় গোপীর বিবাহ হয়ে যায়। হোসেন মিয়া 2 মাস তাকে কেতুপুরে বাস করতে বলে, কোনো তাড়া নেই, 2 মাস পর তারা যেন যায়, এরকম একটা অবস্থা। সেই সময় একদিন কুবের মাঝি অন্যত্র কাজ করতে গিয়েছিল হোসেন মিয়ার নৌকায়, এবং রাত্রিবেলা খুব রাত হয়ে গেছে ফিরতে। সে যখন ফিরছে রাত্রে দেবীগঞ্জ থেকে হেঁটে কেতুপুরে ফিরছে, কেতুপুরের ঘাটে এসে সে দেখছে কপিলা দাঁড়িয়ে আছে। মানে প্রথমে চিনতে পারেনি, পরে দেখলো কপিলা। কপিলা তাকে দেখেই তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। কান্নার কারণ জানতে চায় কুবের, তখন সে জানায় যে তার ঘর থেকে প্রীতম মাঝির সে ঘটি উদ্ধার হয়েছে। সেই ঘটি উদ্ধার পুলিশ করেছে এবং পুলিশ কুবেরকে ধরবে, কুবেরের এবার জেল হবে। এবার কি করবে কুবের? কপিলা সেই কারণে কাঁদছে। তখন কুবের বুঝতে পারে যে আর কিছু করার নেই, একমাত্র বাঁচাতে পারে হোসেন মিয়া। তখন কুবের হোসেন মিয়ার কাছে যায়, কপিলাও সঙ্গে যায়। হোসেন মিয়া সব শোনে এবং জানায় যে সে আগেই এই ঘটনা শুনেছে। হোসেন মিয়া বলে একটাই উপায়, যে তোমাকে ময়নাদ্বীপে চলে যেতে হবে। কুবের দেখে আর কোনো উপায় নেই, সে রাজি হয় ময়নাদ্বীপে চলে যেতে। কপিলা ভাবে ময়নাদ্বীপে চলে যাবে মানে তো একটা নির্বাসন হয়ে যাবে। কপিলা কুবেরকে বলে নাই বা গেলে মাঝি জেল খাটো। কুবেরের একটা উক্তি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুবের খুব সাংঘাতিক একটা দার্শনিক কথা বলে যে আমার নিস্তার নেই হোসেনের হাত থেকে, সে আমাকে জেল খাটাবেই। এই যে কথা, তার কথার মানে সে যদি হোসেন মিয়ার ময়নাদ্বীপে না যায় তাহলেও কিন্তু সে নিষ্কৃতি পাবে না, আবার তাকে কোনো রকমে সে জেল খেটে আবার সে ফেরত আসবে হয়তো, কিন্তু আবার তাকে কোনো না কোনো উপায়ে জেলে যেতে হবে। এই জায়গায় লেখক বোধহয় আমাদের ইঙ্গিত দিলেন যে সমস্ত যে প্রক্রিয়াটা সেটা হোসেন মিয়ায় ঘটায়। আমিনুদ্দির পরিবার, মানে আমিনুদ্দিকে হোসেন মিয়া নিয়ে গেল, ওই যে রসুল নামক যে মুসলমান পরিবারটাকে ময়নাদ্বীপে নিয়ে রেখে এসেছিল কুবের এবং গণেশ, সেই পরিবারটাকেও কিন্তু জেলে যেতে হচ্ছে, মানে রসুলকেও কিন্তু জেলে যেতে হচ্ছিল। সব জায়গায় যেন একটা নিরুপায় অসহায় পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি যেন তৈরি করছে হোসেন মিয়া স্বয়ং। আমিনুদ্দির ক্ষেত্রে হোসেন মিয়া করেনি, সেটা আমরা চাক্ষুষ করেছি, কিন্তু এই সমস্ত বিষয়টায় যেন হোসেন মিয়ার কেমন একটা শক্তি কাজ করছে বলে কুবেরেরও মনে হয়েছে। আমরা জানি না যে সত্যিই কুবেরের মধ্যে সেরকমটা হয়েছে কি না, কিন্তু আমরা সম্পূর্ণ দায় হোসেন মিয়াকে দিতে পারবো না, কারণ আমরা হোসেন মিয়াকে কিন্তু কোথাও উপন্যাসে একটা মানে বাজে চরিত্রের দেখতে পাইনি। আমরা দেখেছি মেজকর্তা তার স্বার্থে তার জেলেপাড়ার মেয়ে বউকে কাজে লাগিয়েছে তার নিজের যৌন খিদে মেটানোর জন্য। হোসেন মিয়ার চরিত্রের মধ্যে কিন্তু সেই স্খলন আমরা কখনো লক্ষ্য করিনি। সে মেয়েদের বউদের বিবিজান বলে সম্বোধন করেছে, তার মধ্যে একটা সম্মান সম্ভ্রম সবসময় লক্ষ্য করেছি। সে মেয়েদের প্রতি কখনো কুনজর দেয়নি। সেই হোসেন মিয়া যে সত্যি জোর করে কাউকে বিপদে ফেলে তেমনটা ভাবতে আমরা চাই না, তেমনটা হয়তো নয়, কিন্তু নিয়তি তাড়িত হয়ে হয়তো হোসেন মিয়ার ময়নাদ্বীপেই সকলে গিয়ে পড়ে। হয়তো হোসেন মিয়ার ভালো কাজের পরিণতি এটা। হোসেন মিয়ার যে ইচ্ছা যে ময়নাদ্বীপে মানুষগুলো চলে যাবে, সেই ইচ্ছাটা হচ্ছে এটাই, সেই ইচ্ছাটা বোধহয় ভগবান এভাবেই পূরণ করছেন, এটা আমরা দেখতে পাই। এখানে আমরা দেখব যে কুবের রাজি হয়ে গেছে এবং সে নৌকায় গিয়ে নৌকার ছইয়ের মধ্যে যখন বসবে তখন নৌকার ছইয়ের মধ্যে কপিলা আগে থেকে বসে আছে, এবং তার আগে হোসেন মিয়া কুবেরকে বলে যে কুবের যেন চলে যায় এবং কুবেরের যে পরিবার এখানে রইল তার জন্য চিন্তা না করতে, গোপী বঙ্কু এবং তার পরিবার সমস্ত পরিবারকে সে অবশ্যই ময়নাদ্বীপে পৌঁছে দেবে। এই ভরসাটুকু কুবের রাখছে, পাঠকও রাখছে হোসেন মিয়ার প্রতি। যাই হোক, যখন নৌকায় গিয়ে কপিলাও বসে আছে, আমরা দেখলাম কপিলা কুবেরকে বলছে আমার সাথে আমায় নিবা মাঝি, আমার মানে কপিলাকে সঙ্গে নিয়ে যাবার জন্য অনুরোধ করছে কুবেরকে। সেইখানে শেষ হয়েছে উপন্যাস একটা লাইন দিয়ে। কুবের বলছে সে কথা উল্লেখ নেই, কোনো ইনভার্টেড কমাও সেখানে লেখক দেননি, শুধু বলেছেন কপিলা যাক সঙ্গে। এই দূরের দেশে কুবের বড় একা হয়ে যাবে, না হলে তার কপিলার সঙ্গ তার খুব প্রয়োজন। এখানে উপন্যাসটা শেষ হয়েছে। আমরা জানি না এর পরিণতি কি, সত্যিই হোসেন মিয়া তার সম্পূর্ণ পরিবারকে ময়নাদ্বীপে নিয়ে যাবে কিনা, সেটা না হতে পারে হোসেন মিয়া নিয়ে গেল না পরিবারকে, তার পরিবার এখানেই রইল, হয়তো শুধু গোপী আর বঙ্কুকে নিয়ে গেল, হয়তো কপিলা নতুনভাবে অবৈধ সম্পর্কটাকে বৈধ করে তুলল তার ময়নাদ্বীপে গিয়ে, নতুন প্রজন্ম সৃষ্টি করলো সেখানে, কিন্তু এই সবটাই হয়ে রইল কাল্পনিক। আমরা শুধুমাত্র ময়নাদ্বীপে কপিলা এবং কুবেরের যাত্রায় উপন্যাসের পরিণতি দেখতে পেলাম, আর এখানেই উপন্যাসের সমাপ্তি। উপন্যাসটা যেন একটা ছোট গল্পের ভালোবাসা রাখলো আমাদের মধ্যে, সেই শেষ
শেষ হইল না শেষের একটা ইঙ্গিত রেখে গেল, আবার তার মধ্যেও উপন্যাসটা সম্পূর্ণভাবে এত চরিত্রের মধ্যে মানুষের খুব পরম প্রিয় একটা উপন্যাস হয়ে রইল। যাই হোক, এই উপন্যাসটা আশা করি যারা আজকের ভিডিও দেখেছে সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আর যারা ছাত্রছাত্রী আছো, যারা এই উপন্যাসটা আমার কাছ থেকে শুনলে, তারা তোমাদের পাঠ্য বিষয়ের জন্য অবশ্যই কপিলা চরিত্র, কুবের চরিত্র, মালা চরিত্র, অবশ্যই হোসেন মিয়া চরিত্র ভালোভাবে পড়বে এবং চরিত্রের প্রয়োজনে বিভিন্ন লাইন, তোমাদের উপন্যাসের বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, আমি কিছু লাইন উল্লেখ করেছি সেগুলোও তুলে ধরবে, যে ঘটনাগুলো উল্লেখ করেছি সেই ঘটনাগুলোকে তুলে ধরবে, আর নামকরণ পড়বে এবং কুবেরের স্বপ্নদৃশ্য ইম্পর্টেন্ট সেটাও পড়বে। আর অবশ্যই যেটা পড়বে সেটা হচ্ছে হোসেন মিয়ার সাথে মেজকর্তা অনন্তবাবুর যে পার্থক্য, সেই পার্থক্য কোথায় সেটাও আমি তোমাদের ভালোভাবে এখানে দেখিয়ে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোথাও পদ্মা নদীর মাঝি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি যদি আমার চোখে পড়ে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।